পোদ্দার হসপিটালের ফেসবুক লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শারদীয় উৎসব যেহেতু একদম আসন্ন, তাই প্রাক শারদীয় শুভেচ্ছা আমাদের যারা দর্শকরা রয়েছেন, আমাদের সঙ্গে যারা সারা বছর প্রত্যেক মুহূর্তে থাকেন তাদের জন্য। তবে পুজোর আগে সকলেই ভাবছেন যে কিভাবে সুস্থ থাকবেন, সেটা তো অবশ্যই রয়েছে, তবে সারা বছর ধরে কিন্তু নিজেদেরকে সুস্থ রাখতে হবে। আর তাই কিন্তু আমাদের এই আলোচনা বা আমাদের এই অনুষ্ঠান। আর আজকে আমাদের এই আলোচনায় আমরা কথা বলবো নাক, কান এবং গলার ক্যান্সার নিয়ে। বিশেষত গবেষণায় দেখা যায় যে নারীদের তুলনায় পুরুষরা কিন্তু বেশি আক্রান্ত হন নাক, কান এবং গলার ক্যান্সারে। তার সিমটম কি, কি ধরনের চিকিৎসা রয়েছে, কি করবেন এরকম কোনো সমস্যায় পড়লে, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা। আর সেই আলোচনায় আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন ম্যাক্সিলোফেশিয়াল সার্জন ডক্টর অঙ্কিত খান্ডেলওয়াল। ডক্টর খান্ডেলওয়াল, স্বাগত জানাই আপনাকে। নমস্কার। আপনাকেও প্রাক শারদীয়ার শুভেচ্ছা। কারণ আমাদের স্টুডিওতে আমরা আলোচনা করছি একটা খুব ইম্পর্টেন্ট এবং গভীর একটা টপিক নিয়ে, কিন্তু বাইরের আবহাওয়াটা পুরো পুজো পুজো। তো সেখান থেকে শুরু করি, যে বলছিলাম নাক, কান এবং গলার ক্যান্সার, এটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে অনেক প্রশ্ন থাকে। কারণ আমরা বুঝতে পারি যে নাকের মধ্যে, কান বা গলাতে কোনো ক্যান্সার হলেই কি সেটা নাক, কান, গলার ক্যান্সার? এটা তো নয়, মুখের ভেতরে অনেকগুলো জায়গা আছে যেটা এর মধ্যে পড়ে। আপনার কাছে জানতে চাইবো কোন কোন জায়গার ক্যান্সার বা এই ধরনের অসুস্থতা হলে সেটা নাক, কান, গলার ক্যান্সারের মধ্যে পড়ে। So basically it is called head and neck cancer. Okay. English we call it head and neck cancer. So basically the main commonest area যেখানে এটা পাওয়া যায় এটা হচ্ছে ওরাল ক্যাভিটি, মানে মুখের মধ্যে। ম্যাক্সিমাম পেশেন্টরা আমাদের কাছে আসে ওরাল ক্যাভিটি ক্যান্সার নিয়ে, মুখের ক্যান্সার যেটাকে বলা হয়। এছাড়া অন্য সাবসাইটস হতে পারে গলার মধ্যে, যেখানে টনসিলের জায়গাতে, যেটাকে বলা হয় ওরোফ্যারিংস। তারপরে হতে পারে ল্যারিংসের জায়গা, মানে আমাদের স্বরযন্ত্রের জায়গাতে হতে পারে। তারপরে হতে পারে নেজোফ্যারিংস, মানে যেখান থেকে আমরা নিঃশ্বাস নিই ওখানে পেছনে হতে পারে। এছাড়া এটা কানের জায়গায় হতে পারে, আমাদের থুথুর গ্ল্যান্ডসে হতে পারে, স্যালাইভারি গ্ল্যান্ডসে হতে পারে, থাইরয়েড গ্ল্যান্ডে হতে পারে। সো দিস কিউমুলেটিভলি ইজ কল্ড হেড এন্ড নেক ক্যান্সার বা হেড এন্ড নেক অঙ্কোলজি আমরা যে সাবজেক্টকে বলি। আচ্ছা, অর্থাৎ মুখ, মুখের গহ্বর, জিভ, গলার টনসিল, শ্বাসনালীর কথা আপনি বললেন, এছাড়া খাদ্যনালী রয়েছে, থাইরয়েড গ্রন্থির কথা আপনি বললেন, এছাড়া লালা গ্রন্থি, এই সমস্ত জায়গায় যে ক্যান্সার হচ্ছে সেটাকে আমরা বলছি নাক, কান এবং গলার ক্যান্সার বা হেড এন্ড নেক ক্যান্সার, যেটা আপনি বলছেন। বেসিক্যালি এখান থেকে এখান অবধি যে কোনো ক্যান্সারকে হেড এন্ড নেক ক্যান্সারে ক্লাসিফাই করা হয়। তো এটাই বিষয় তো আমরা আসবো, কারণ মানে কেন হয়, কিভাবে বুঝবেন কাদের হয়েছে, কি করা উচিত, সে বিষয়ে কিন্তু আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারাও আমাদের ফেসবুক লাইভের যে কমেন্ট সেকশন রয়েছে সেখানে আপনাদের প্রশ্ন লিখে পাঠাতে পারেন। আপনাদের হয়ে সেই প্রশ্ন আমি ডক্টর খান্ডেলওয়ালের কাছে রাখবো। এবারে যেটা জানতে চাইবো, যে সাধারণ মানুষ এরকম কোনো সমস্যা হলে একটু কনফিউজড হয়ে যান যে কোন ডাক্তারের কাছে যাবেন। কারণ দাঁতের কোনো সমস্যা হলে তখন ভাবেন তিনি ডেন্টিস্টের কাছে যাবেন, মুখের ভেতরে কোনো সমস্যা হলে যদি দাঁতের না হয় তখন ভাবেন জেনারেল ফিজিশিয়ানের কাছে যাবেন। কিন্তু এই ধরনের কোনো সমস্যা হলে একজন ম্যাক্সিলোফেশিয়াল সার্জনের কি ভূমিকা? সো বেসিক্যালি আমরা 2023-এ আছি, এটা আছে একটা এরা অফ স্পেশালাইজেশন। মানে কি প্রত্যেক ডক্টর একটা অর্গান স্পেসিফিক চিকিৎসা করছে, অ্যান্ড দ্যাট বাই ডুইং দ্যাট আমরা বেশি ভালো ডেলিভারি করতে পারছি, যা চিকিৎসা ডেলিভার করতে পারছি সেটা। যেরকম আমরা আজকে হার্টের সমস্যা হলে আমরা কার্ডিয়াক ডক্টরের কাছে যাব, আমাদের মহিলাদের সমস্যা গাইনোকোলজি, আগে কি হতো একই ডক্টর সব চিকিৎসা করতো। So in that way also head and neck has become a speciality. ঠিক আছে, হেড এন্ড নেক, তাই আগে কি হতো একই সার্জিক্যাল অঙ্কোলজিস্ট সমস্ত অর্গানস কে অপারেশন বা যে চিকিৎসা করতো। এখন হেড এন্ড নেক একটা স্পেশালিটি হয়ে গেছে। হেড এন্ড নেক স্পেশালিটিতে জেনারেলি ইএনটি ডক্টর স্পেশালাইজ করতে পারে, বা ম্যাক্সিলোফেশিয়াল ডক্টর স্পেশালাইজ করতে পারে, বা জেনারেল সার্জনও স্পেশালাইজ করতে পারে। তো এবার ম্যাক্সিলোফেশিয়াল সার্জন আর স্পেশালাইজড ইন মাউথ অ্যান্ড ফেস সার্জারি। তারপরে ওরা হেড অ্যান্ড নেক ক্যান্সারে স্পেশালাইজ করে। তো বেসিক্যালি আপনি যদি ভাবেন কি হ্যাঁ আমি একটা সুপার স্পেশালিস্ট মতলব অর্গান স্পেসিফিক ট্রিটমেন্ট করাতে চাইছি, তো আপনি একটা ম্যাক্সিলোফেশিয়াল বা ইএনটি হেড অ্যান্ড নেক অঙ্কো সার্জনের কাছে যাবেন এই সমস্যাটাকে নিয়ে।
একদম, মানে সেক্ষেত্রে আমার মনে হয় যদি প্রাথমিকভাবে কোনো সমস্যা দেখা দেয়, কি কি সিমটম থাকলে আপনারা বুঝবেন সে বিষয়ে তো আসবো। তবে প্রথমেই আপনারা যে কার কাছে যাবেন সেটা নিয়ে যখন কনফিউজ থাকেন, সেদিক থেকে বলার যে জেনারেল ফিজিশিয়ান তো রয়েছে, ওনারাও আপনাকে খানিকটা গাইড করতে পারবেন। নিশ্চয়ই, জেনারেল ফিজিশিয়ান তো বেসিস হয়ে গেল না, ওরাই তো আমাদের কাছে রেফার করে। ঠিক কথা। কিন্তু মতলব বেসিক যখন আমরা সিমটমস আর সাইন্স নিয়ে কথা করব, আমরা বুঝতে পারবো কি যে কোনো সমস্যা এই জায়গাতে বা অন্য জায়গাতে 15-20 দিনের মধ্যে যদি ঠিক হচ্ছে না, দেন ইউ শুড ডেফিনেটলি কনসাল্ট আ স্পেশালিস্ট। একদম, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কথা আপনি বললেন যে এই ধরনের সমস্যা অর্থাৎ মুখের ভেতরে কোনো ঘা বা অন্যান্য ধরনের 15 থেকে 20 দিনের মধ্যে ঠিক না হলে তখন একজন স্পেশালিস্টের কাছে যাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। এবারে যেটা আসবো, নাক কান গলার যে ক্যান্সার, এর কারণ কি কি কারণে হয় এগুলো? সো দেখুন, এটা নানা রকম কারণে হতে পারে। তো লেট মি টক স্পেশালি অ্যাবাউট ওরাল ক্যান্সার। তো নানা রকম কারণে হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম যা আমরা পেশেন্ট পাই, মানে অ্যাপ্রক্সিমেটলি 80% পেশেন্ট ইজ বিকজ অফ টোব্যাকো ইউজ। ঠিক আছে, স্মোকিং বা স্মোকলেস টোব্যাকো মানে হয়ে গেল সিগারেট, বিড়ি, খেনি, গুটকা, গুড়াকু, মানে নানা রকম ভাবে আমরা টোব্যাকোকে অ্যাবিউজ করি। দ্যাট ইজ ওয়ান অফ দ্য মেজর কারণ। এছাড়া আপনার অনেকটা জানেন না, কিন্তু অনেকটা বলে কি আমি টোব্যাকো ছেড়ে সুপুরি খেতে চালু করে দিই বা পান খেতে চালু করে দিই, তো পূজাতেও ব্যবহার হয়, হ্যাঁ না? কিন্তু ইফ ইউ আর ক্রনিকলি অ্যাবিউজিং, ইভেন সুপারি অ্যান্ড পান ক্যান কজ ওরাল ক্যান্সার। আচ্ছা, ঠিক আছে, সো দিস ইজ দ্য মেজরিটি থিং। এছাড়া আর কি কি কারণ হতে পারে, মতলব পুয়ার ওরাল হাইজিন, মানে যদি আপনার হাইজিনটা ঠিক করে থাকছে না, বা আপনার কোনো একটা দাঁত আছে বা যেটা বারবার ইনজুরি করছে গালকে বা জিভকে, কিন্তু আপনি লক্ষ্য করছেন না, ঠিক হয়ে যাচ্ছে, ডাক্তার কাছে যাচ্ছেন না, বা কোনো একটা আপনি ডেঞ্চার করে নিয়েছেন বা নকল দাঁত করে নিয়েছেন যেটা ঠিক সেটিং হয়নি, সেটা আপনার মুখের কোনো চামড়াকে আঘাত করে যাচ্ছে। অনেক সময় কি হয়, যারা ডাক্তার নয় ওরা এরকম ডেলিভারি করছে গ্রামের দিকে, তো ওরা ঠিক করে টেকনিকে যদি না করে, সেটাও ওরাল ক্যান্সার ক্রিয়েট করতে পারে। এছাড়া আমরা দেখেছি এনভায়রনমেন্টাল কজেস হয়, জেনেটিক্যাল কয়েকটা পাওয়া যায়, হেরিডিটারি, আর নানা রকম কারণ আছে। মেজর কজকে আমি কভার করেছি আপনার। আচ্ছা, আমি আরেকবার যদি বলি আমাদের দর্শকদের জন্য, যে বিশেষ করে নাক কান গলার ক্যান্সারের বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, কিন্তু ডক্টর খান্ডেলওয়াল যেটা বললেন যে 80%ই কিন্তু তামাক এবং তামাকজাত দ্রব্যের কারণে হয়, এবং এছাড়াও জেনেটিক বা বংশগত কারণে হতে পারে আপনি বললেন। এছাড়া মুখের ভেতর অপরিষ্কার রাখলে সেখান থেকেও কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া অনেক সময় দেখা যায় যে বিভিন্ন কারণ রয়েছে হওয়ার, কিন্তু যেটা শোনা যায় ডক্টর খান্ডেলওয়াল, যে অতিরিক্ত ঝাল মশলা জাতীয় খাবার যারা খান তাদেরও এই ধরনের সম্ভাবনা থাকে। অ্যাজ এ ডক্টর কি বলবেন? সি, দিস ইজ নট সায়েন্টিফিক্যালি প্রুভেন, বাট আমাদের কাছে যারা পেশেন্টরা আছে যাদের অলরেডি কিছু প্রি ক্যান্সারাস লিশনস বা এরকম ডেভেলপমেন্ট হয়েছে, তাদেরকে আমরা নিশ্চয়ই ঝাল জাতীয় আর বেশি গরম জাতীয় জিনিসটা নেওয়া বারণ করি। অ্যান্ড ইফ ইউ থিঙ্ক কি যে কোনো বডি পার্টকে যদি আমরা ওভার ইউজ করি, লজিক্যালি যদি আমরা ভাবি, ওভার ইউজ করলে সেখানে অসুবিধা হতেই পারে। তো আপনি একদম গরম গরম চা যদি খেতেই যাচ্ছেন, একবার খাওয়ালো ঠিক আছে, বা আপনি অনেক ঝাল জাতীয় জিনিস খেয়েই যাচ্ছেন, সো দ্যাট উইল বি আ ক্রনিক ইরিটেশন। So according to logic, so that is it is not scientifically proven yet, but definitely if you consult any doctor, whoever patient is coming with precancerous lesion or oral conditions that are not cancer also, we are guiding them. ওদেরকে আমরা বলছি কি ঝাল জাতীয় জিনিস একটু কম খাবেন, গরম একটু উষ্ণ গরম নেবেন, আর অ্যান্টিঅক্সিডেন্টস রাখবেন ডায়েটে। সো দ্যাট ইজ আ তার মানে সুষম আহারটা এখানেও গুরুত্বপূর্ণ। মানে any cancer, leave oral cancer, diet and how your lifestyle is, আমাদের লাইফ কিরকম আছে, কিরকম আমরা লিড করছি, how fit we are, কত আমরা, that is for whole body and not even cancer, other diseases of the body as well. একদম, আপনার সঙ্গে কথা বলতে হঠাৎ একটা প্রশ্ন মাথায় এলো, যে অনেক সময় দেখা যায় যেটা আপনি বললেন যে দাঁতের কোনো
সমস্যা দীর্ঘদিন ধরে সেটা ঠিক হচ্ছে না, ধরুন দাঁতের কোনো একজন মানুষের কোনো একটা সংক্রমণ হয়েছে, তিনি ডাক্তার দেখালেন, কিন্তু ডাক্তার দেখিয়ে ওষুধ খাওয়ার পরেও আবার কিছুদিন বাদে সেটা আবার ফেরত এলো, এবার মানে তিনি ননস্টপ চিকিৎসার মধ্যে রয়েছেন কিন্তু সেটা সারছে না, এটা কতদিন অবধি তাহলে তিনি দেখবেন বা সেখানে কি করণীয়? দেখুন, এটা একটা মতলব দাঁতের চিকিৎসা যতটা আমার জানা আছে, দাঁতের চিকিৎসা ওষুধে খুবই কম হয়, মতলব দ্যাট ইজ জাস্ট লাইক পুশিং দ্য ট্রিটমেন্ট, ডিলেইং দ্য ট্রিটমেন্ট। দাঁতের চিকিৎসা অনেক সময় দে রিকোয়ার টু ডু সাম ট্রিটমেন্ট, কিছু একটা করতে হয়, যেরকম যদি দাঁত পরিষ্কার করতে হয় বা গ্রাইন্ড করতে হয় বা দাঁত তুলতে হয় বা রুট কেনাল, অনেক কিছু আছে দাঁতের মধ্যে যা চিকিৎসকরা চিকিৎসা করে। এবার যদি ওরা চিকিৎসা করছে আর ঠিক হচ্ছে, যদি ওষুধে রাখছে তবে তো ডেফিনেটলি মতলব কিছু একটা আছে, সেটা ঠিক হয়ে যাচ্ছে আবার আসছে, ঠিক আছে, তো ইউ ক্যান কনসাল্ট এ স্পেশালিস্ট, একবার আপনি রায় নিতেই পারেন। এছাড়া যদি আপনি উনি চিকিৎসা করে দিয়েছেন তারপরেও ঠিক হচ্ছে না, তবে ডেফিনেটলি স্পেশালিস্টের কাছে যাওয়া। আর যেরকম আমি আগেও বললাম, যে কোনো সমস্যা যদি ওষুধের ঠিক হয়ে গেল, 15 ডেজ 20 ডেজ নিল, ঠিক হয়ে গেল, ওয়েল এনাফ। কিন্তু আপনার চিকিৎসাও হয়ে গেল, ওষুধও শেষ হয়ে গেল, তারপরেও 15-20 দিন হয়ে গেছে, ঠিক হচ্ছে না বা আবার বারবার আসছে, দেন ইউ ক্যান ডেফিনেটলি ইদার আপনার দাঁতের ডাক্তার কাছেই যান, আবার উনি যদি চান, উনি যদি ভাবেন, উনি রেফার করে দেবেন, যেহেতু উনি তো একটা ডাক্তার। ইফ ইউ আর গোয়িং টু আ কারেক্ট ডক্টর, ডেফিনেটলি হি ক্যান অলসো ডায়াগনোস ওরাল ক্যান্সার। আমাদের ওরাল ক্যান্সার রেফারেল ম্যাক্সিমাম ডেন্টিস্ট এন্ড জেনারেল ইএনটি প্র্যাকটিশনার থেকেই আসে। একদম, মানে সেক্ষেত্রে সারছে না বলে বারবার ডাক্তার পরিবর্তন এবং ওষুধ বন্ধ করে দেওয়া, সেটা করা উচিত। ওষুধ বন্ধ করে দেওয়া এটা ঠিক হবে না, আর ডাক্তার কাছে না যাওয়াও ঠিক হবে না। সো আপনি যেরকম আমার কাছে কোয়েশ্চেনটা পুট করলেন, আমি সেরকম আনসার দিচ্ছি, কিন্তু আমাদের সোসাইটিতে কি হয় নর্মালি, সেটা মানুষ গেল একবার ওষুধ নিল বা ওভার দ্য কাউন্টার ওষুধ নিয়ে নিল, গেল দোকানে, ওষুধের দোকানে ওষুধটা নিয়ে নিল, লাগালো, ঠিক হয়ে গেছে, তারপরে একটু কাজ তো চলছে, তো সেরকম কাজের মধ্যে ব্যস্ত সবাই আছে লাইফে। বা ডাক্তার কাছে গেল, উনি বললেন কি 15 দিন পরে আবার আসো চেক আপের জন্য, উনি ওষুধ খেয়েছে, ঠিক হয়ে গেছে মনে হচ্ছে, 15 দিন পরে জানিনি, ঠিক আছে এখন তো সব ঠিক আছে, কেন যাবো, 15 দিন পরে জানিনি, তারপরে দেখলেন 1 মাস পরে আবার হয়ে গেছে। অর্থাৎ এখানে সাধারণ মানুষের অসচেতনতা, অবহেলা এবং রোগের ভয়াবহতা সম্পর্কে ততটা আমাদের জ্ঞান না থাকার কারণেই কিন্তু আমরা এই ধরনের পদক্ষেপ নিয়ে ফেলি, যেটা করা উচিত নয়। ডক্টর খান্ডেলওয়াল, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে 60% রোগী অ্যাডভান্স স্টেজে গিয়ে ডাক্তারের কাছে আসছেন, এটা কি তার একমাত্র কারণ যে সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে? ডেফিনেটলি, এটা একটা আপনি খুবই ভালো কোট করেছেন। আই উড সে ইট ইজ মোর দ্যান দ্যাট। আমাদের কাছে মোর দ্যান 60% পেশেন্ট স্টেজ 4-এই আসে, ঠিক আছে। স্টেজ 4 মানে কি, আমাদের ওরাল ক্যান্সার স্টেজ 1, 2, 3, 4, A, B, C এরকম আমরা ক্লাসিফাই করি। তো যখন পেশেন্ট আমাদের কাছে স্টেজ 4-এ আসছে, দ্যাট মিনস উই হ্যাভ টু গিভ আওয়ার 100% টু কিওর দ্য পেশেন্ট, অ্যান্ড দ্য রেজাল্টস অলসো ওইরকমই আসবে। যে পেশেন্টে আমি স্টেজ 1-এর চিকিৎসা করছি আর যার পেশেন্টের স্টেজ 4-এর চিকিৎসা করছি, রেজাল্ট তো তফাৎ হবেই। তো জাগরুকতা ইজ ডেফিনেটলি রিকোয়ার্ড, মতলব সব পেশেন্টদের মধ্যেও জাগরুকতা দরকার আছে, অ্যান্ড ভয়টা সরাতে হবে। আপনাকে জানতে হবে কি এই রোগটা ডেফিনেটলি কিউরেবল আছে, ঠিক সময়ের মধ্যে যদি আপনি আসেন, ডেফিনেটলি কিউরেবল। আপনি যদি সময়ের মধ্যে আসছেন না, জিনিসটাকে বড় করে আসছেন, তো চিকিৎসাটাও বড় হয়ে যাচ্ছে অ্যান্ড রেজাল্টটাও সেরকমই হবে। অনেক সময় নন কিউরেবল পেশেন্টও আসে আমাদের কাছে, অ্যান্ড চিকিৎসকদের মধ্যেও জাগরুকতা দরকার আছে। দ্যাটস ওয়াই উই রেগুলারলি কন্ডাক্ট কনফারেন্সেস, সিএমই, আমরা সব চিকিৎসকদের সঙ্গে বসে আলোচনা করি কি কত তাড়াতাড়ি আমাদের কাছে রেফারটা করে দেওয়া যায়। আরেকটা যেটা শোনা যায়, বিশেষ মানে অনেক ক্ষেত্রে নয়, নাক কান গলার ক্যান্সারের ক্ষেত্রে, যেটা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এটা নিয়ে একটু বলবেন। এটার ক্ষেত্রে মানে এটার দ্বারাও কি এই ডেফিনেটলি আমি মিস করেছি, আপনি ঠিক মানে আমি যে কি কি কারণে হয় ওইখানে আমাকে ভাইরাল কারণও বলা দরকার ছিল। সো বেসিক্যালি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে আমাদের মুখের বা ওরোফ্যারিংসের ক্যান্সার পাওয়া যায়। দিস ইজ আ ফরেন কান্ট্রিতে এটা বেশি করে হয়, আমাদের কান্ট্রিতে বেশি করে স্মোকিং বা টোব্যাকো অ্যাবিউজের জন্য বেশি পাওয়া যায়। কিন্তু when we check the मतलब বায়োপসি করার পরে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি টেস্ট করে আমরা এটা জানতে পারি কি এটা কি হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের জন্য এই ক্যান্সারটা হয়েছে।
ট্রিটমেন্টটা সিমিলার আছে কিন্তু রেজাল্টসটা বেশি ভালো আছে যদি এটা হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের জন্য হচ্ছে। আর হিউম্যান প্যাপিলোমা ভাইরাস থেকে যা ক্যান্সার ওরাল ক্যাভিটি ওরোফ্যারিংস হয় জেনারেলি ডিউ টু মাল্টিপল সেক্সুয়াল পার্টনার্স অ্যান্ড ওরাল সেক্সের জন্য এটা। আচ্ছা আচ্ছা, মানে এগুলো সাধারণত কারণ, তবে যে কোনো কারণেই যদি হয় ডাক্তারের পরামর্শ নেওয়া কিন্তু খুবই প্রয়োজন। এবার আসবো যে কি করে বুঝবেন, অর্থাৎ কি কি উপসর্গ থাকলে আপনারা ডাক্তারের কাছে যাবেন সে বিষয়ে। তার আগে একবার দেখে নিই যে কোনো প্রশ্ন আপনাদের পক্ষ থেকে রয়েছে কিনা। অনেকেই কমেন্ট করেছেন যে সঙ্গে রয়েছেন আমাদের, এখনো কোনো প্রশ্ন কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, এবারে আসি ডক্টর খান্ডেলওয়াল, যে কি কি উপসর্গ সাধারণত দেখা যায়, সিমটম, যেটা দেখে সাধারণ মানুষ একটু সতর্ক হবেন বা ডাক্তারের কাছে যাবেন, সেটা যদি একটু বলেন। সো বেসিক্যালি আমাদের মুখের মধ্যে যদি কোনো, যেরকম আমি বললাম, যদি কোনো ঘা বা ছালা বা হোয়াইট প্যাচ বা রেড প্যাচেস কিছু হয়েছে যেটা 15 দিনের উপরে ছাড়ছে না, তবে নিশ্চয়ই আপনাকে ডাক্তারের কাছে গিয়ে আলোচনা করা, চেক আপ করার দরকার আছে। যদি আপনার মুখ থেকে ব্লিডিং বা এটা রেগুলার বেসিসে হচ্ছে, ব্যথা হচ্ছে না কিন্তু ব্লিডিং হচ্ছে, তবে ডক্টরের কাছে যাওয়া দরকার আছে। যদি আপনার কিছু খাওয়া দাওয়াতে অনেক বার্নিং সেন্সেশন মুখে হচ্ছে, জ্বালা যন্ত্রণা, জ্বালা হচ্ছে মেনলি, তবে ডাক্তারের কাছে যাওয়া দরকার আছে। যদি আপনার স্বরে কোনো পরিবর্তন হয়েছে, আচ্ছা, সেটাও ঠিক হচ্ছে না সময়ের মধ্যে, তবে ডাক্তারের কাছে যাওয়া দরকার আছে। যদি আপনার খাওয়া দাওয়াতে ঢোক গিলতে অসুবিধা হচ্ছে, তবে ডাক্তারের কাছে যাওয়া দরকার। অনেক সময় পেশেন্টদের সুপারি যারা খায় ওদের মুখটা খুলতে কমে যায়, মুখ খোলাটা কমে যায়, তবেও ডাক্তারের কাছে যাওয়া দরকার আছে। এইসব ধরনের ক্যান্সার, যা মেনলি ওরাল ক্যাভিটি ক্যান্সার যা আছে, ওটা আমাদের ক্যান্সার হওয়ার অনেক সময় আগেই প্রি ক্যান্সার সিমটমস মুখে দিতে চালু করে দেয়। This is like I would say, this is my philosophy, this is like a warning from the body. আমাদের বডি ওয়ার্নিং দিচ্ছে প্রি ক্যান্সারাস লিশনস বা কন্ডিশন মুখে দিয়ে। যদি আমরা ঠিক সময়ের মধ্যে ওটা ডাক্তার কাছে গিয়ে চেক আপ করিয়ে নাই, আর আমার নেশা, যে কোনো নেশা যারা পেশেন্টরা করছে, ওই নেশাটাকে বন্ধ করে ডাক্তারের গাইডেন্সে রেগুলার চেক আপে থাকে, তো ওদের ক্যান্সার, প্রি ক্যান্সারাস লিশনস কন্ডিশন তো হয়ে গেল, কিন্তু ক্যান্সার হওয়ার চান্সটাকে ওরা অনেকটাই কমাতে পারে। একদম। সো সেক্ষেত্রে these are the basic signs and symptoms, including how the body also gives warning. একদম, অর্থাৎ যে সিমটমগুলোর কথা বললেন তার কোনোটাই যদি আপনারা কেউ ফিল করেন আপনার বা আপনার পরিবারের কারো হচ্ছে, তাহলে কিন্তু ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। আরেকটা বিষয় জানতে চাইবো, অনেক সময় হয় লোকের কানে ব্যথা হচ্ছে, দীর্ঘদিন ধরে কানে ব্যথা কমছে না, এটাও কি কোনোভাবে রিলেটেড ক্যান্সারের জন্য? দেখুন, সবকিছু ব্যথা যন্ত্রণাকে ক্যান্সার থেকে রিলেট করলে কি হয়, মানুষের মধ্যে একটা টেনশন ডেভেলপ হয়ে যায়। আমাদের কাছে অনেক সময় অনেক পেশেন্টগুলো আসে, আমরা বলে দিই কিছু নেই, তারপরে ও গুগল থেকে সার্চ করে যাচ্ছে, আর বারবার সপ্তাহ পর সপ্তাহ আমার কাছে আসেই যায়, স্যার হয়নি তো হয়নি, কিন্তু সিগারেট খাওয়া ছাড়ছে না। ঠিক আছে, এবার কানে যদি যন্ত্রণা হচ্ছে আপনি কানের ডাক্তার কাছে যান, উনি যদি ঠিক না করতে পারছেন আর উনি যদি সন্দেহ করছেন, তবে আমাদের কাছে আসার দরকার রয়েছে। কানের যন্ত্রণা তো হতেই পারে, কিন্তু ইএনটি ডক্টর ডেফিনেটলি ক্যান ট্রিট ইট। একদম। তবে যে কয়েকটা সিমটমের কথা ডক্টর খান্ডেলওয়াল বললেন, সেগুলো আমি আরেকবার একটু ছোট্ট করে রিপিট করব আপনাদের জন্যই। হ্যাঁ বলুন। আর যদি কোনো গলাতে ফোলা লাম্প গুলো আছে বা এইখানে চেহারাতে ফোলা লাম্প কিছু আছে, সেটা ঠিক হয়নি, অনেক আমরা রাস্তায় চলার সময় দেখি কোনো একটা পেশেন্টের বা মানুষের, পেশেন্ট নেই, একটা ফোলা আছে, ও নিয়ে চলছে, তো ওইসবকেও টেস্ট করে নেওয়া উচিত। মানে হতে পারে ওটা কয়েক বছর ধরে আছে কিন্তু ওটা বিনাইন, কিন্তু হুট করে ওটা ক্যান্সারে চেঞ্জ হয়ে যেতে পারে। একদম, অর্থাৎ কয়েকটা সিমটম দেখলে একটু সতর্ক হবেন আপনারা, এবং আমরা সকলেই যাতে হই সে কারণে কয়েকটা সিমটমের কথা বলা, যেটা প্রধানত কয়েকটা রয়েছে। তার মধ্যে যে গলা, নাক, তার মুখের ভেতরে কোনো টিউমার বা ফোলা ভাব যদি আপনারা দেখতে পান, গলা ব্যথা বা স্বাভাবিক খাবার খেতে আপনাদের কোনো অসুবিধে হলে, সেটা দীর্ঘদিন ধরে হলে, অনেক সময় হয় গলা ব্যথা ঠান্ডা লেগেও হয়, তার মানে এই নয় যে আপনি খুব একটা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন, তা নয়, তবে দীর্ঘদিন ধরে হলে অবশ্যই সতর্ক হবেন। এছাড়া জিভ নাড়াতে যদি আপনাদের অসুবিধে হয়, সেটাও কিন্তু সতর্ক হওয়ার কারণ। দাঁতে দীর্ঘদিন ধরে ব্যথা, ফোলা, যন্ত্রণা হওয়া, সেটাতেও একটু সতর্ক হবেন। এছাড়া যেটা রয়েছে, গলার স্বর পরিবর্তন হয়ে যাওয়া, যেটা ডক্টর খান্ডেলওয়াল বলছিলেন, যদি পরিবর্তন হয়ে যায় সেটাও কিন্তু একটু সতর্ক হওয়ার সময়।
আসছে। এছাড়া মুখের ভেতরে প্যাচ বা সাদা লাল ছোপ ছোপ যদি দেখা যায় সেটাতেও একটু সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে। এছাড়া ঠোঁট অসাড় হয়ে যাওয়া, যেটার কথাও বললেন ডক্টর খান্ডেলওয়াল, এরকম বেশ কিছু সিমটম রয়েছে। যদি মনে হয় আপনারা এরকম কোনো সিমটম আপনাদের হচ্ছে, কাছাকাছি ডাক্তার যারা রয়েছেন তাদেরকে আগে দেখান। তারা যদি মনে করেন ফার্দার কোনো টেস্ট দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, নিশ্চয়ই তারা সেটা করবেন। এবারে আসি এর চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে। ধরুন যে টেস্টগুলো করে ধরা পড়লো এই ধরনের কোনো ক্যান্সারে সেই মানুষটি আক্রান্ত, সেক্ষেত্রে কি কি চিকিৎসা করেন আপনারা, কি কি রয়েছে চিকিৎসা? দেখুন, ফার্স্ট তো আমি বলবো কি কি টেস্ট দিয়ে আমরা ধরতে পারছি, তারপর আমি চিকিৎসার ব্যাপারে। তো যে কোনো মতলব যখন একটা রোগীর সাসপিশিয়াস হয়েছে ডাক্তারকে, উনি বায়োপসি টেস্ট বলবেন করতে, সিটি স্ক্যান বা বায়োপসি দুটোই বলবেন। তো বায়োপসি ইজ দ্য কনফার্মেটরি টেস্ট টু ডায়াগনোজ এনি ক্যান্সার, স্পেশালি ইন দ্য হেড নেক রিজন। এবার কি হয়, আমাদের সোসাইটিতে একটা ধারণা আছে বায়োপসি করালেই রোগটা বেড়ে যাবে, বায়োপসি করালে ছাড়িয়ে যাবে, এখান থেকে ওখানে ছাড়িয়ে যাবে, বায়োপসি করাবো না। দাঁতের ডাক্তার বলে দিয়েছে কি বায়োপসি করতে হবে, যান স্পেশালিস্টের কাছে। বায়োপসি শুনে আর ও যাচ্ছেই না, হোমিওপ্যাথি করছে বা আয়ুর্বেদিক করছে। হতে পারে ওটাতে চিকিৎসা, কিন্তু আমার জানাতে সাইন্টিফিক চিকিৎসা অ্যালোপ্যাথিতেই আছে। ঠিক আছে। So biopsy is a very important test that has to be planned and done timely to diagnose cancer. मतलब সময়ের মধ্যে যদি আমরা করি, যেরকম যদি আমি বলি কি কোনো পেশেন্ট একটা ডায়াবেটিসের সন্দেহ করেছি, এবার আমি যদি রক্ত টেস্ট না করি আমি কি করে প্রমাণ করব ডায়াবেটিস আছে? সেই রকমই বায়োপসি একটা সামান্য আউটডোর প্রসিজার, কোনো বড় চিকিৎসা নেই বায়োপসি বা বড় বড় প্রসিজার নেই। ওই জায়গাটাকে অবশ করে ছোট্ট একটা, যেরকম দাঁত তোলার সময় দাঁত তুলে দেয় সেরকম ওর থেকেও ইজি একটা ছোট্ট একটা ঘা থেকে মাংসর টুকরোটা নেওয়া হলো, সেটাকে টেস্টিং এ পাঠানো হলো, এক সপ্তাহের মধ্যে রিপোর্ট এসে যায়, রিপোর্টে উপরে পজিটিভ বা নেগেটিভ জানা যায়, আমরা সেই ধরনের চিকিৎসা করতে পারি। এবার যদি বায়োপসি আমরা না করি, জিনিসটা আস্তে আস্তে বড় হতে পারে। পেশেন্ট ভেবে নিয়েছে কি নেই আমার তো ক্যান্সার নেই, আমি বায়োপসি কেন করাবো? হতে পারে ওটা নেই, নেগেটিভ আসলে তো ঠিক আছে, ওই ধরনের চিকিৎসা। পজিটিভ হলে আমরা সময়ের মধ্যে চিকিৎসা করতে পারবো। আর বায়োপসির জন্য রোগটা বাড়ে না, রোগটা বাড়ে বায়োপসি করার পরে চিকিৎসা না করালে। বায়োপসি করার পরে যদি সময়ের মধ্যে পেশেন্ট চিকিৎসা করাচ্ছে না, এই হাসপাতাল থেকে ওই হাসপাতাল ঘুরে বেড়াচ্ছে, বলছে আমি চেন্নাই চলে যাব, ভেলোর চলে যাব, বম্বে চলে যেতে হলে যান, কিন্তু চিকিৎসা তো করাতে হবে না। 10 ডাক্তার তো চিকিৎসা করতে হবে, একই ডাক্তারকে চিকিৎসা করতে হবে। ওই ডাক্তার পর ডাক্তার চেঞ্জ করলে, সময় নষ্ট করলে তো বাড়বেই। দ্যাট ইজ ওয়াই আমাদের সোসাইটিটা হয়ে গেছে কি বায়োপসি করলে রোগটা বেড়ে যাচ্ছে, রোগটা সময়ের জন্য বাড়ছে কিন্তু বলে দিচ্ছে বায়োপসি করে। সো এটা হলো বায়োপসি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট স্টেপ। এছাড়া সিটি স্ক্যান অন্য নানা রকম টেস্ট আছে, ওটা করে ডায়াগনোজ হয়ে গেল আপনি। তারপরে আপনার প্রশ্ন আছে কি কি করে চিকিৎসা হয়। তো যে কোনো ক্যান্সারে আমাদের কাছে 3টে ব্রহ্মাস্ত্র আছে চিকিৎসা করার জন্য। একটা হচ্ছে সার্জারি, একটা হচ্ছে রেডিওথেরাপি, আর একটা হচ্ছে কেমোথেরাপি। এই 3টে ব্রহ্মাস্ত্র আমাদের কাছে আছে চিকিৎসা করার জন্য যে কোনো ক্যান্সারে। দিস ইজ আ ব্রিফ, আরও কয়েকটা সাবডিভিশন আছে কিন্তু ব্রিফলি এটা। তো বায়োপসি করার পরে 80% অফ দ্য হেড এন্ড নেক বা মোর দেন 80% হেড এন্ড নেক সাইডসে প্রাথমিক চিকিৎসা সার্জারি হয়। আচ্ছা, ঠিক আছে। কেন কি, যদি আমি ওরাল ক্যাভিটি ব্যাপারে স্কোয়ামাস সেল কার্সিনোমার কথা, যে দ্যাট ইজ দ্য কমনেস্ট ক্যান্সার, ওটার ব্যাপারে কথা করি, তো উই ক্যান সি দ্য ক্যান্সার। অবভিয়াসলি আমরা দেখবো কি এটা অপারেবল আছে কি না, তারপরে উই ক্যান সি দ্য ক্যান্সার। দেখে একবারের জন্য ডেফিনেটলি ইফ টেকনিক সেন্সিটিভ কাজ হচ্ছে 100% জিনিস রোগটাকে আমি সারিয়ে দিতে পারি অপারেশন করে। দেখে আমি ওই রোগটাকে বার করে দিই। তারপরে যদি ওটা স্টেজ 3 বা 4-এ আসছে, যদি স্টেজ 3 বা 4-এ আসছে, তো আমি অ্যাডজুয়েন্ট ট্রিটমেন্ট দেবো। মানে কি রোগটা ফেরত না চলে আসে তার জন্য আমি রেডিওথেরাপি সাবজেক্ট করব পেশেন্ট। একবার অপারেশনের পরে পেশেন্টের রোগটা, ক্যান্সার রোগটা একবারের জন্য আমরা সরিয়ে দিলাম। তারপরে যেহেতু স্টেজ 3 বা 4 ফেরত আসার একটা রিস্ক থাকবে, এই ফেরত না চলে আসার রিস্কটা কমাবার জন্য আমরা ওকে অ্যাডজুয়েন্ট রেডিওথেরাপি ট্রিটমেন্ট দেব। যদি এটা অনেক হাই স্টেজে আসে, স্টেজ 4 বা কিছু একটা বায়োপসি রিপোর্টে দেখা গেল স্টেজ 4-এ কিছু একটা চরিত্র আছে, তবে আমরা কেমো রেডিওথেরাপি দুটোকেই মিশিয়ে দেব অপারেশনের পরে। অনেক সময় পেশেন্ট বড় স্টেজে এসছে, তবে আমাকে আগে কেমোথেরাপি দিতে হচ্ছে, তারপরে অপারেশন। অ্যান্ড কয়েকটা রোগ আছে যেটাতে শুধু কেমোথেরাপি বা শুধু রেডিওথেরাপি, যেরকম স্টেজ 1 আর 2 ক্যান্সারে আমরা দেখে অপারেট করে দিতে পারি, বাট রেডিওথেরাপিও কিওর করতে পারে।
আচ্ছা, মানে সেখানে মানে সার্জারির প্রয়োজন নাও হতে পারে। দেখুন, দিস ইজ আ ভেরি মতলব ডক্টরদের ডিসিশন ম্যাটার করে। আচ্ছা, ঠিক আছে, যে কোনো ক্যান্সারের ট্রিটমেন্টের মধ্যে ডেফিনেটলি সার্জারি ইজ দ্য বেস্ট। কেন কি আমি এক্ষুনি বললাম কি আমি দেখে ওরাল ক্যান্সারের ব্যাপারে দেখে রিমুভ করে তো এক রকমের গ্যারেন্টি হয়ে গেল না কি জিনিসটাকে স্টেজ 1 এর ক্যান্সার আছে ছোট্ট, আমি অপারেট করতে পারি, পেশেন্ট রিফিউজ করছে অপারেশন করবো না, তবে আমি রেডিওথেরাপি সাবজেক্ট করে স্যারকে জিজ্ঞেস করবো রেডিওথেরাপি, আমাদের একটা টিউমার বোর্ড মিটিং হয়, সেটার মধ্যে রেডিয়েশন অনকোলজিস্ট, সার্জিক্যাল অনকোলজিস্ট, মেডিকেল অনকোলজি আমরা বসে আলোচনা করি, পেশেন্টের বক্তব্য থাকে, কোনো বয়স্ক পেশেন্ট আছে যে অপারেশন নিতেই পারবে না, তবে ওকে অন্য ট্রিটমেন্টে সাবজেক্ট করা যায়। ঠিক আছে, পেশেন্ট বলে আমি সার্জারি করাবোই না, সেক্ষেত্রে কিছু তো করবো, দেন ডেফিনেটলি স্টেজ 1 বা 2 ইজ অলসো কিউরেবল বাই রেডিওথেরাপি, বাট ফার্স্ট ইভেন রেডিওথেরাপি ডক্টর বলে কি এটা ছোট আছে তুমি বার করে দাও, ভালো হবে। সো দ্যাট ইজ হোয়াট দ্য বোর্ড মিটিং আমরা করি, বা অনেক সময় আজকাল টাইমে আমরা অনলাইন বোর্ড করে নিই, আমরা 3 জন ডক্টর সব ডিজিটাল বোর্ড হয়ে যায়। একদম, অর্থাৎ চিকিৎসা পদ্ধতি তো অনেক রয়েছে, তবে এক্ষেত্রে ডাক্তারদের ডিসিশন মেনে নেওয়াটাই সব থেকে বেশি কাম্য, কারণ আপনাকে বা আপনাদেরকে ভালো রাখার দায়িত্ব ডাক্তারদের। এবার সেক্ষেত্রে তারা যদি মনে করেন সার্জারির প্রয়োজনীয়তা রয়েছে, সেক্ষেত্রে করিয়ে নেওয়াই ভালো। তবে সার্জারি ছাড়াও যেটা আপনি বললেন রেডিওথেরাপি, কেমোথেরাপি, এই ধরনের চিকিৎসা ব্যবস্থা কিন্তু রয়েছে, যেগুলোর মাধ্যমে ঠিক হয় এবং ঠিক হওয়া সম্ভব। যেহেতু আমরা কথা বলছি হেড অ্যান্ড নেক ক্যান্সার নিয়ে, তার মধ্যে অনেকগুলো ভাগ রয়েছে, মানে জিভের ক্যান্সার হলে সেটা কিভাবে অপসারণ করা হবে, তারপর কি ট্রিটমেন্ট, বা ষড়যন্ত্রের যদি কারো হয় ক্যান্সার সেক্ষেত্রে কি ট্রিটমেন্ট, এটা নিয়ে যদি আমরা বিস্তর আলোচনা করতে চাই তাহলে আমাদের অনেকটা সময় লাগবে। মোটামুটি একটা আইডিয়া পেলাম যে কী কী সিমটম, কী কী ধরনের চিকিৎসা আছে, বা কী কী ধরনের চিকিৎসা হয়, কী কী ধরনের কারণ রয়েছে যে কারণগুলোকে আমরা রুখে দিতে পারি এই ধরনের ক্যান্সার, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করলাম। এবারে যেটা জানতে চাইবো যে আমাদের এই হাসপাতালে কি কি ব্যবস্থা রয়েছে, যদি কোনো মানুষ এই ধরনের সমস্যায় ভুগছেন, তারা আমাদের হাসপাতালে আসতে চাইছেন, এখানে এলে তারা কি কি ধরনের সাহায্য পেতে পারেন? আমাদের হসপিটালে মোটামুটি সবই ব্যবস্থা আছে। আচ্ছা, সো টু স্টার্ট ফ্রম আমরা পেশেন্টকে চেক আপ তো নিশ্চয়ই করতেই পারবো, তারপরে যদি দরকার হয় বায়োপসি, সিটি স্ক্যান সব কিছু করা যায় এখানে। কেমোথেরাপি ব্যবস্থা আছে, ওটি ভালো ওটি উইথ আইসিইউ ব্যাকআপ অ্যান্ড এভরিথিং আছে, এন্ডোস্কোপি ব্যবস্থা আছে, তারপরে মাল্টিপল স্পেশালিটিস আছে যারা একটু একসঙ্গে কাজ করতে পারে। এছাড়া রেডিওথেরাপি আমাদের স্টার্ট হচ্ছে, মানে অলরেডি মেশিনটা এসেই গেছে অ্যান্ড ওটাও স্টার্ট হয়ে যাচ্ছে। তো আগে আমাদের টাই আপ হসপিটালের সঙ্গে রেডিওথেরাপি করতে হতো, কিন্তু এখন দ্যাট ইজ অলসো পসিবল অ্যাট আওয়ার হসপিটাল। অ্যান্ড অনেক সময় কি হয়, ওরাল ক্যান্সার যেহেতু চেহারার ক্যান্সার আছে, দিস ইজ ফেস, সো উই রিকোয়ার রিকনস্ট্রাকটিভ প্লাস্টিক সার্জারি, দ্যাট ফ্যাসিলিটি ইজ অলসো দেয়ার। অ্যান্ড আমাদের পেশেন্ট মতলব একবার কিওর হয়ে যাওয়ার পরে দে ক্যান গেট ব্যাক টু ওয়ার্ক অলসো, মতলব দে আর ডুইং হোয়াট এভার ওয়ার্ক, যে কাজ করছিল আবার দে আর গোয়িং ব্যাক অ্যান্ড ডুইং দ্যাট ওয়ার্ক, অ্যান্ড বছর পর বছর চেক আপের জন্য আসে, ভালো আছে। তো ডেফিনেটলি এখানে অর্থাৎ গোটা একটা টিম কাজ করছে, ভগবানের হাতও আছে চিকিৎসার মধ্যে, নিশ্চয়ই আমাদের সঙ্গে। এবং সাধারণ মানুষ ডাক্তারদেরই তো ভগবান বলেন, মানে যাদের বিশ্বাস রয়েছে, যারা ডাক্তারদের কথা শুনেন, তারা কিন্তু ডাক্তারদেরই ভগবান বলেন। সেক্ষেত্রে আপনারা যারা ভাবছেন এই ধরনের কোনো সমস্যায় পড়েছেন বা পরিবারের কেউ এই ধরনের সমস্যায় ভুগছে, তারা কিন্তু আমাদের হাসপাতালে বা বিপি পোদ্দার হাসপাতালে আসতে পারেন। এখানে সব ধরনের ব্যবস্থা রয়েছে, চিকিৎসা পরিষেবা এখান থেকে পেতে পারেন। একদম শেষে, আমাদের অনুষ্ঠান একদম শেষ মুহূর্তে এসে জিজ্ঞেস করবো, এই হেড নেক ক্যান্সার প্রতিরোধে কি করণীয়, কি করলে এই ধরনের ক্যান্সারের, যেটা তামাকজাত দ্রব্য আপনি বললেন যে 80%, এটা বর্জন করলে মোটামুটি 80% ভালো থাকবেন, এছাড়া কি করণীয়? দ্যাট ইজ ওয়াই আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করি। কি দেখুন, এই যে বেসিক্যালি টোব্যাকো অ্যান্ড সুপারি ইজ দ্য মেন থিং। তো দিস ইজ আ $multi-million ইন্ডাস্ট্রি। সিগারেটে এক অংশ কার্সিনোজেনিক। আমাদের স্কুলে গিয়ে আমরা তাই প্রচার করি বাচ্চাদেরকে ওটা না চালু করতে। এখন আপনি দেখছেন নিউজে কি ব্রিটেনে যে ইন্ডিয়ান প্রেসিডেন্ট আছে, উনি বলছেন প্রত্যেক বছর উনি 1 বছর করে বয়সটা বাড়িয়ে দেবেন তাকে সিগারেট না খায় মানুষ। অ্যাওয়ারনেস ইজ দ্য বেসিক কি ফ্যাক্টর। ঠিক আছে, আপনি দেখছেন আমাদের কত মুভি বলিউড স্টাররা সুপারির জন্য অ্যাডভার্টাইজমেন্ট করছেন, পান পরাগ বা ওটা। তারপরে আমরা অবজেক্ট করার পরে দেখা গেল কি উনি সুপ্রির সেম ব্র্যান্ড ইলাইচি অ্যাডভার্টাইজমেন্ট করছেন। তো দ্যাট ইজ নট ডান। মতলব দিস ইজ প্রমোটিং দ্য ইউথ টু স্টার্ট
দোজ হ্যাবিটস উইচ আর নট গুড, মনে হয় কি এটা স্টাইলের জন্য স্টার্ট করছি, একবার ট্রাই করি, তারপরে ইউ বিকাম এন এডিক্ট, আস্তে আস্তে ইউ বিকাম হাইলি অ্যাডিক্টিভ। ঠিক আছে, অ্যান্ড এটা দেখা যায় কি 50% অফ টোব্যাকো ইউজার্স ডাই বিকজ অফ টোব্যাকো। ক্যান্সার হোক বা অন্য কিছু হোক, হার্টের কন্ডিশনও হয়, 50% অফ টোব্যাকো ইউজার ডাই বিকজ অফ টোব্যাকো। ঠিক আছে, তো এছাড়া আপনি যদি দেখেন, যেরকম আমরা যা যা সিমটমসের ব্যাপারে কথা বললাম, হাইজিন মেনটেন করা, ওরাল হাইজিন মেনটেন করা, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। আপনার কোনো দাঁতের সমস্যা হলে দাঁতের ডাক্তার কাছে যান, চিকিৎসক কাছে যান, ট্রিটমেন্টটা করান, হেলদি লাইফস্টাইল লিড করুন, খাওয়া দাওয়া ভালো করে রাখুন, আপনার ডায়েটের মধ্যে অ্যান্টি অক্সিডেন্টস, ফ্রুটস, ভেজিটেবলস রেগুলার রাখুন, এক্সারসাইজ করুন। আর বাকি তো যাদের মতলব কিছু না করলেও হতে পারে, সেটা তো কিছু বলার নেই। হেরিডিটারি ইজ নট কি এরকমও, হ্যাঁ বংশগত হতে পারে, খুবই কম চান্স সেটা। সো এটা নেই কি আপনারা দর্শকদের জন্য কি ভেবেছেন আমার বাড়িতে কারো হয়েছে আমারও হয়ে যাবে, এরকম নেই কি হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ আপনি নেশা না করলে ভালোই আপনার জন্য। ঠিক আছে, সো দ্যাট ইজ আ গুড থিং। মানে এত টেনশন করার কিছু নেই, কি ডেফিনেটলি ইউ শুড বি ইন চেক আপ অ্যান্ড অল। কয়েকটা কারণ আমাদের জানারও নেই। ঠিক কথা, সবকিছু তো মানুষ জানে এটা তো নয়। একদমই তাই, অর্থাৎ ভালো থাকতে গেলে নিজেকে ভালো রাখতে হবে, আর সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। আর যদি মনে হয় যে আমাদের হাসপাতালে এই ধরনের কোনো সমস্যা নিয়ে আসবেন, আসার কথা ভাবছেন, যে কোনো মুহূর্তে যে কোনো সময় কিন্তু আসতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ডক্টর খান্ডেলওয়াল, এতটা সময় আপনার ব্যস্ত সময় থেকে দেওয়ার জন্য। থ্যাংক ইউ। এবং আপনারা যারা আমাদের সঙ্গে রয়েছেন বা থাকেন সবসময়, তাদেরকেও বলবো খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুজো খুব ভালো কাটান, আনন্দে কাটান, আর তারপর তো আপনাদের সঙ্গে আমাদের দেখা হচ্ছেই। নমস্কার।